আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটিতে আমরা গণিতের সর্বাধিক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করিয়ে দিব। কিছু ট্রিক শিখিয়ে দিব, কিছু পদ্ধতি শিখাবো যেটা শিখলে তোমরা খুব সহজেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো করতে পারবে, বুঝতে পারবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তোমরা সবাই ভালোভাবে বুঝে নাও। তো এখানে প্রথমে 1 নম্বর দেখতে পাচ্ছ, প্রত্যেককে 100 টাকা করে 100 জন শিক্ষার্থীকে দিতে মোট কত টাকা লাগবে। প্রত্যেককে তার মানে একজনকে একজনকে যদি আমি 100 টাকা দিই, তাহলে 100 জন শিক্ষার্থীকে দিতে মোট কত টাকা লাগবে। আচ্ছা, একজনকে যদি 100 টাকা দিই তাহলে 100 জনকে দিতে আমার বেশি লাগবে। তাহলে বেশি লাগলে এটা কি করে বের করব? গুণ করে। তাহলে 100 আর 100 গুণ করলে কত হবে? 10,000। তাহলে আমাদের উত্তর কত বাবা? 10,000। 10,000 টাকা। ঠিক আছে, প্রত্যেককে মানে একজনকে যদি আমরা 100 টাকা করে দিই তাহলে 100 জন শিক্ষার্থীকে দিতে কত টাকা লাগবে, তো এটা বের করতে হবে গুণ করে। ওকে। 2 নম্বর লেখা আছে, সহজ পদ্ধতিতে গুণ করতে গুণ্য 999 সমান কত লিখতে হবে। তো আমরা সবাই জানি সহজ পদ্ধতিতে গুণ করার সময় আমরা যে সংখ্যাটা দেওয়া থাকে সেই সংখ্যাটাকে আমরা 10, 100, 1000, 10,000 এইরকম সংখ্যাতে কনভার্ট করে লিখি। ঠিক আছে, তো আমাদের এই 999 হলো 1000-এর কাছাকাছি। তাহলে 999-কে 1000-এর মাধ্যমে লিখতে হবে। 999-কে কার মাধ্যমে লিখতে হবে? 1000-এর মাধ্যমে লিখতে হবে। তাহলে আমরা 999 সমান কত লিখতে পারি? এখানে একটু লিখে দিই। 999 সমান আমরা কিভাবে লিখতে পারি? 1000। 999 সমান 1000। তো এটা তো ঠিক হইল না, দুইটা তো আর সমান না, কিন্তু দুইটাকে সমান করতে হবে। তাহলে এখানে 1000 লিখেছি, বেশি লিখে ফেলেছি। তাহলে কত বেশি লিখে ফেলেছি সেটা আমরা বাদ দিব। কত বেশি লিখে ফেলেছি? 1 বেশি লিখে ফেলেছি। তাহলে আমরা কত বাদ দিলাম? 1 বাদ দিলাম। তাহলে 999 সমান আমরা কত লিখব? 999 সমান আমরা লিখব 1000 বিয়োগ 1। 999 সমান আমরা লিখব 1000 বিয়োগ 1। আশা করছি বুঝতে পেরেছো, খুবই সহজ। এটা বছরের প্রথম থেকে তোমরা এগুলো করছো। 3 নম্বর দেখো, শূন্যকে 99 দ্বারা গুণ করে, শূন্যকে 99 দ্বারা গুণ করে গুণফলের সাথে 20 যোগ করলে যোগফল কোনটি হবে বা যোগফল কত হবে। তো এখানে দুইটা স্টেপ আছে। প্রথম স্টেপ শূন্যকে 99 দ্বারা গুণ করে। তাহলে আমরা যদি শূন্যকে 99 দ্বারা গুণ করি, 99 দ্বারা যদি গুণ করি, গুণফল কত হচ্ছে? 0। আমরা জানি কোন সংখ্যার সাথে শূন্য গুণ করলে শূন্য হয়। শূন্য আমাদের গুণ্যতে থাক অথবা গুণকে থাক, যেখানেই থাক, গুণের মধ্যে যদি শূন্য থাকে তাহলে আমাদের গুণফল কত হবে? 0। তারপর কি বলেছে? গুণফলের সাথে 20 যোগ করলে যোগফল কোনটি হবে। তাহলে আমরা গুণফল পাইছি 0, তার সাথে 20 যোগ করলে আমাদের যোগফল কত হবে? 20। তাহলে এটার উত্তর কত? 20। খুবই সহজ, দুইটা স্টেপে করব, আমরা একটু বুঝে বুঝে করব। 4 নম্বর বলেছে, 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 100 গুণ 99 এর সমান। তো আমাদের প্রথমে 4 অঙ্ক লেখা আছে না 40 অঙ্ক লেখা আছে, সেটা আমাদের দেখার বিষয় না। ক্ষুদ্রতম সংখ্যা না বৃহত্তম সংখ্যা, যে সেটাও দেখার বিষয় না। আমাদের বুঝতে হবে, আমি যদি এরকম বলি 5 গুণ 2 এর সমান কত, এর সমান কত, 5 গুণ 2 এর সমান কত, 5 গুণ 2 এর সমান কত, তাহলে অবশ্যই কত, উত্তর কত হবে? 5 গুণ 2 এর সমান কত? অবশ্যই উত্তর এটা কত হবে? এটার উত্তর অবশ্যই 10 হবে। কি জন্য 10 হবে? 5 গুণ 2 এর সমান কত, এটা গুণ করে যেটা পাবো সেটাই তো তার সমান। গুণ করে যেটা পাবো সেটাই তার সমান। তাহলে এখানে কত? 100 গুণ 99 এর সমান কত? 100 আর 99 গুণ করে যেটা পাবো সেটাই, 100 আর 99 গুণ করে যেটা পাবো সেটাই তার সমান। তাহলে এই যে এটা উত্তর 9900। তাহলে একটু বুঝে যদি আমরা লিখতে পারি তাহলে আমাদের কিন্তু খুব সহজেই হয়ে যাবে। ওকে।
5 নম্বর, এখানে একটা সংখ্যা দেওয়া আছে যার সাথে 100 গুণ করে এই সংখ্যাটা হয়েছে। তো এটা বুঝার আগে আমরা একটা জিনিস বুঝি। মনে করো 5 এর সাথে যদি আমরা 100 গুণ করি তাহলে কত পাচ্ছি আমরা? 500। আচ্ছা, এখানে যদি 17 সাথে আমরা যদি 100 গুণ করি তাহলে কত পাচ্ছি? 1700। তার মানে কোনো কিছুকে 100 দিয়ে গুণ করলে, কোনো সংখ্যাকে 100 দিয়ে গুণ করলে সেই সংখ্যার সাথে অতিরিক্ত 2টা শূন্য বসালেই হয়। কোনো সংখ্যার সাথে 100 গুণ করলে বা কোনো সংখ্যাকে 100 দিয়ে গুণ করলে সেই সংখ্যার সাথে অতিরিক্ত 2টা শূন্য বসালেই গুণফল পাওয়া যায়। তাহলে এখানে একটা সংখ্যা আছে যার সাথে 100 গুণ করা হয়েছে, তার মানে এই সংখ্যার সাথে অতিরিক্ত 2টা শূন্য যোগ করে দিলেই এই সংখ্যাটা আমরা পাবো। তাহলে সংখ্যাটা কি পেলাম? 4321। তাহলে একটা অঙ্ক মিসিং, 4 3 2 1। তাহলে এখানে কত হবে? 2। কত হবে? 2। উত্তর কত হবে? 2। অনেকে আবার দেখি যে সম্পূর্ণ সংখ্যাটা লিখে দাও। ফাঁকা ঘরে তো আর সম্পূর্ণ সংখ্যা বসবে না, ফাঁকা ঘরে শুধু যে অঙ্কটা হবে সেই অঙ্কটা বসবে। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো। খুব সুন্দর করে কিন্তু এই অঙ্কগুলো করতে হবে, বুঝে বুঝে করতে হবে, যাতে একটা বুঝলে অনেকগুলো করতে পারো। এখানে দেখো নিঃশেষে বানানটা একটু ভুল গেছে। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য নির্ণয়ের সূত্রটি লেখো। দুইটা কথা, একটা নিঃশেষে বিভাজ্য আর একটা নিঃশেষে বিভাজ্য না হলে। একটা নিঃশেষে বিভাজ্য হলে আর একটা কি নিঃশেষে বিভাজ্য না হলে। ওকে, নিঃশেষে বিভাজ্য হলে মানে একবারে নিঃশেষ হয়ে গেছে, তার মানে ভাগশেষ থাকে না। নিঃশেষ হয়ে গেছে, ভাগশেষ থাকে না। আর যদি নিঃশেষে বিভাজ্য না হয়, নিঃশেষ না হয়, তাহলে ভাগশেষ থাকে। ঠিক আছে, তাহলে হলে থাকে না, না হলে থাকে। হলে থাকে না, না হলে থাকে। এখানে যেহেতু নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে তাহলে ভাগশেষ নাই, এটা মনে রাখো। তাহলে ভাজ্য নির্ণয়ের সূত্র কি? ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল। ঠিক আছে, ভাজ্য সমান কি? ভাজক গুণ ভাগফল। যেহেতু নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে, যদি নিঃশেষে বিভাজ্য না হইতো, যদি নিঃশেষে বিভাজ্য না হইতো তাহলে কি হইতো? এখানে এখানে একটা কি করা লাগতো? যোগ ভাগশেষ। যদি না হইতো, যদি না হইতো, ঠিক আছে, এটা মনে রাখো, যদি না হইতো তখন। ওকে, এটা নিয়ে আবার কেউ বিভ্রান্ত হয়ে যাবে। ওকে, 7 নম্বর, ভাগশেষ ও ভাজকের মধ্যে সম্পর্ক কি? ভাগশেষ ও ভাজকের মধ্যে সম্পর্ক কি? তো সম্পর্ক কিন্তু দেখাইতে হবে। কি করতে হবে বাবা? সম্পর্ক দেখাইতে হবে। সম্পর্ক, সম্পর্ক প্রতীক 6টি, সেটা আমরা কিছুদিন আগে দেখেছি, বই থেকে আমরা প্রমাণও দিয়েছি। তো এখানে ভাগশেষ ও ভাজক আগে লিখে নিই, তারপর আমরা সম্পর্ক দেখাবো। ভাগশেষ এখানে লিখলাম কি? ভাজক। বইয়ে যেটা প্রথমে দেওয়া আছে সেটা প্রথমে দিলাম, পরে যেটা আছে সেটা পরে দিলাম। এখন এদের মাঝখানে একটা সম্পর্ক প্রতীক বসাবো। কোন সম্পর্ক প্রতীক বসাবো একটু আমরা বুঝে তারপর বসাবো। আচ্ছা, খেয়াল করি আমরা 5 দিয়ে যদি 18কে ভাগ করি, 3 5 15, এখানে অবশিষ্ট থাকে কত? 3। ঠিক আছে, এটা এখানে অবশিষ্ট থাকে 3। এটা একটা। 5 দিয়ে আমরা যদি 19কে ভাগ করি, তাও 3 5 15, অবশিষ্ট থাকে 4। নিচে আমরা 15 লিখেছি কেন? 5 দিয়ে 19কে 4, নিচে আমরা লিখি 5 দিয়ে 20কে ভাগ করি। ঠিক আছে, 5 দিয়ে 20কে ভাগ করলে কত হচ্ছে? ওকে, এখানে 3টা ভাগ লিখেছি, একটু দেখো। প্রথমে 5 দিয়ে আমরা 18কে ভাগ করে আমাদের অবশিষ্ট থাকলো কত? 3। ভাগশেষ কত থাকছে? 3। সেটা ভাজকের থেকে ছোট, তার মানে এখানে কি 5 বড় 3 ছোট। এখানে খেয়াল করো, এখানে আমাদের ভাগশেষ থাকছে 4। 5 বড় 4 ছোট, মানে ভাজক বড় ভাগশেষ ছোট। এখানে ভাগশেষ নাই বা শূন্য আছে। এখানেও দেখো আমাদের 5 বড় 0 ছোট।
তো বুঝার যে বিষয়টা, সে ধরো এখানে যদি আমাদের ভাগশেষ, এখানে যদি আমাদের বাই চান্স এখানে ভাগশেষ যদি 5 থাকে বা বিয়োগ করে যদি 5 নামে, মনে করো উপরে যে কোনো একটা সংখ্যা আছে মনে করো, যদি আমাদের এখানে ভাগ করে আমি 5 দিয়ে ভাগ করছি, এখানে যদি 5 থাকে তাহলে তো আরেকবার ভাগ যাবে, গিয়ে তো এটা কি শূন্য হয়ে যাবে। তাহলে ভাগশেষ আর ভাজক যদি সমান হয় তাহলেও ভাগ যায়, আর বড় হলে ভাগশেষ বড় হলে তো আরো ভাগ যাবেই। তাহলে ভাগশেষ কিন্তু সবসময় কি হয় বাবা, ছোট হয়। ভাগশেষ সবসময় ছোট হয়, ভাগশেষ সবসময় কি হয়, ছোট হয়। তাছাড়া তো আরেকবার ভাগ চলে যাবে। ভাগশেষ যদি ছোট না হইতো তাহলে তো আবার ভাগ যাইতো। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। ভাগশেষ সবসময় কি হয় বাবা, ভাজকের থেকে ছোট হয়, না হইলে কিন্তু আবার ভাগ যাবে, তখন তো আবার উল্টাপাল্টা হয়ে যাবে। একটি বাসে 100 জন যাত্রী যেতে পারে, 4500 জন যাত্রী যেতে কয়টি বাস লাগবে? এটা একটু বড় করে করে দিই, আমাদের ঐকিক নিয়মে আমরা করি। এখানে কি বলেছে, একটি বাসে 100 জন যাত্রী যেতে পারে, 4500 জন যাত্রী যেতে কয়টি বাস লাগবে? তাহলে টি বের করতে বলেছে, কয়টি, টি রাখবো শেষে। তাহলে 100 জন যেতে পারে, 100 জন যাত্রী যেতে বাস লাগবে একটি। 100 জন যাত্রী যেতে বাস লাগবে কয়টি? একটি। তাইলে অতএব একজন যাত্রী যেতে বাস লাগবে কম লাগবে, তাইলে একের কোণাতে যেটা থাকে সেটা আগে হয়। তাইলে অতএব 4500 জন যাত্রী যেতে বাস লাগে 1 গুণ 4500 আর নিচে কত, 100টি। তাইলে এখানে 100 আর 4500 তাইলে হলো কত, 45টি। এটা আমরা বড় করে করে দেখাইলাম, ঠিক আছে। কিন্তু তুমি যদি বুঝতে পারো যে এই অঙ্কটা ভাগ করতে হবে, তাহলে ভাগ করব। এই অঙ্কটা ভাগ করব আমরা, 4500-কে 100 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই আমাদের উত্তর। তাহলে কি 45টি। ঠিক আছে, ওকে। ছোটবেলায় আমরা শিখিনি, ছোটবেলায় শিখেছি 10টি কলম আছে, যদি 2 জনকে ভাগ করে দিই তাহলে প্রত্যেকে কয়টি কলম পাবে। ঠিক আছে, এরকম একটা অঙ্ক। 9 নম্বর, 1 কুইন্টাল চালের দাম 5600 টাকা হলে প্রতি কেজি চালের দাম কত? তাহলে 1 কুইন্টাল মানে কত, 100 কেজি। 1 কুইন্টাল মানে কি, 100 কেজি। তাহলে 100 কেজি চালের দাম যদি 5600 টাকা হয়, প্রতি কেজি মানে 1 কেজি, প্রতি কেজি মানে কি 1 কেজি। 1 কেজি চালের দাম কম হবে, কম হইলে আমরা কি করে বের করব, ভাগ করে। মোট দাম ভাগ কত কেজি আছে, 100 কেজি। তাইলে কত হইলো, 5600-কে 100 দিয়ে ভাগ করলে 56 টাকা। 56 টাকা। দুইটি সংখ্যার গুণফল 225, একটি সংখ্যা 25 হলে অপর সংখ্যাটি কত? এই অপর সংখ্যা বের করার অঙ্কে যদি গুণফল থাকে তাহলে অঙ্কটা বের করতে হয় ভাগ করে। অঙ্কটা বের করতে হয় কি, ভাগ করে। দেখো 225 ভাগ 25 সমান 9, উত্তর কত, 9। এটা যদি আমরা বুঝতে চাই, দেখো একটু যদি বুঝতে চাই, দুইটি সংখ্যার গুণফল কত, 225। একটি সংখ্যা 25, আমি ধরলাম প্রথম সংখ্যাটা 25, এখন এটা বের করতে হবে এটা কত। তার মানে গুণের অঙ্কে আমরা তো এটা গুণ্য, এটা কি বাবা, গুণক। এটা গুণক বের করতে হবে। গুণকের সূত্র কি, গুণফল ভাগ গুণ্য। এইভাবে বের করতে পারো, অথবা যদি মনে রাখতে পারো যে দুইটি সংখ্যার গুণফল বা ভাগফল, এরকম অঙ্কে যদি অপর সংখ্যা বের করতে বলে, গুণফল থাকলে কি করতে হবে, ভাগ করে বের করতে হবে। আর এই যে এই অঙ্কটাতে আছে কি, ভাগফল থাকলে কি করে বের করতে হবে, গুণ করে। দুটি সংখ্যার ভাগফল 12, একটি সংখ্যা 4 হলে অপর সংখ্যাটি কত? ঠিক আছে, তাহলে এটা গুণ করে বের করলে কত হবে, 48।
12 আর 4 গুণ করলে কত হবে? 48। তাহলে ভাগফল বললে আমরা গুণ করে বের করব, আর গুণফল বললে ভাগ করে বের করব। 12 নম্বর বলেছে শিমু 80 টাকা দিয়ে 4টি খাতা কিনলো, 8টি খাতা কিনতে তার কত টাকা লাগবে? তো এরকম অঙ্কে আমরা প্রথমে একটির দাম আগে বের করে নিব। 4টি খাতা কিনেছে কয় টাকা দিয়ে? 80 টাকা দিয়ে। তাহলে একটি খাতার দাম কত? 80 ভাগ 4, তার মানে 20 টাকা। একটি খাতার দাম 20 টাকা। কিনেছে কয়টি খাতা? 8টি খাতা। তাহলে একটির দাম যদি 20 টাকা হয়, তাহলে 8টির দাম কত হবে? বেশি হবে, মানে গুণ করতে হবে 160 টাকা। এটা আবার যদি কারো মানে সেন্স ভালো থাকে, তাহলে এইভাবে বের করতে পারে। দেখো 4টির দাম কত? 80 টাকা। এখানে 8টির দাম বলেছে, মানে দ্বিগুণ বের করতে বলেছে। দ্বিগুণ, খাতার সংখ্যা দ্বিগুণ, তার মানে দামও দ্বিগুণ হবে। 4টির দাম যদি 80 টাকা হয়, 8টির দাম দ্বিগুণ হবে। তার মানে 80 দুগুণ কত? 160 টাকা। মুখে মুখেও বের করা যাবে, দুইটাই মুখে মুখে করা যাবে, কিন্তু অনেকভাবে বের করা যায়। সংক্ষিপ্ত প্রশ্ন যেহেতু আমাদেরকে সমাধান করে দেখাইতে বলে না বা বলবে না, তো সমাধান করা লাগবে না। তো আমরা যে ট্রিক্সে পারি বের করলেই হলো, যেন শুধু সঠিকটা বের হয়। একটি পেঁপের ওজন 500 গ্রাম হলে এরূপ 2টি পেঁপের ওজন কত কেজি? এখানে দেওয়া আছে গ্রাম, এখানে আছে কি? কেজি। উপরে দেওয়া আছে গ্রাম, এখানে বের করতে হবে কেজিতে। তো আমরা আগে গ্রামই বের করি। একটি পেঁপের ওজন 500 গ্রাম। একটি পেঁপের ওজন কত গ্রাম? 500 গ্রাম। 500 গ্রাম গুণ 2, তাহলে কত হচ্ছে? 1000 গ্রাম। তো এটাকে কেজিতে কনভার্ট করতে হবে। কিসে কনভার্ট করতে হবে? কেজিতে। আমরা তো জানি যে 1000 গ্রাম সমান কি? 1 কেজি সমান 1000 গ্রাম। জানি না? 1 কেজি সমান কত? 1000 গ্রাম। শেষ, আমরা লিখে দিব কি? 1 কেজি। অনেকে কিন্তু 1000 গ্রাম লিখে দিবে বা 1000 কেজি লিখে দিবে, ভুল করবে। এগুলো ভুল করো না, সহজ সহজ অঙ্ক এগুলো। রানার নিকট মলির টাকার 4 গুণ আছে। রানার টাকা মলির টাকার 4 গুণ, তার মানে রানার টাকা কি? রানার টাকা সমান মলির টাকার 4 গুণ। মলির টাকার গুণ 4। তার মানে এখানে কি দেখতে পাচ্ছি আমরা? রানার টাকা কিন্তু বেশি, মলির যে টাকা তার সাথে 4 গুণ করলে রানার টাকা পাওয়া যাবে। মনে করো আমার কাছে আছে 5 টাকা, আমার টাকার সাথে 4 গুণ করলে তোমার টাকা পাওয়া যাবে। তার মানে 5-এর সাথে 4 গুণ করলে 20। তাহলে বেশি আছে কার কাছে? আমার কাছে না তোমার কাছে? ওকে, তাহলে মলির যে টাকা হবে তার সাথে যদি 4 গুণ করি, মনে করো মলির টাকা আছে 10, তার সাথে 4 গুণ করলে কত হলো? 40। তাহলে বেশি কিন্তু রানার টাকা। বেশি কার? রানার টাকা। এটা খালি বুঝো যে বেশি টাকা, বেশি রানার টাকা। রানার টাকা কত? 40। মলির টাকা কত? 10। ওকে, এখানে বলেছে মলির নিকট 20 টাকা থাকলে, আমরা এখানে 10 লিখেছি, আমরা যদি এখানে 20 দিয়ে দিই, মলির নিকট কত? 20 গুণ 4, তাহলে কত হলো? 80। রানার নিকট কত টাকা আছে? 80। তো এই অঙ্কের একটা সহজ আবার নিয়ম আছে, সেটা হইলো যার টাকা বেশি তারটা গুণ করে বের করতে হয়, যার টাকা কম তারটা ভাগ করে বের করতে হয়। এখানে যদি রানার টাকা না বলে মলির টাকা বের করতে বলতো, এখানে যদি মলির বাদে রানার দেওয়া থাকতো, তাহলে এই অঙ্কটা আবার কি করে বের করা লাগতো? ভাগ করে। আবারও বলছি, যার টাকা বেশি তারটা ভাগ গুণ করে বের করতে হয়, আর যার টাকা কম তারটা ভাগ করে বের করতে হয়। 15 নম্বর দেখো, একটা সরল অঙ্ক আছে। তো সরল অঙ্ক আমরা কিন্তু বাংলাদেশে বদমাশ নিয়মে করি, ঠিক আছে? অনেক দেশে, আমেরিকা বা অন্য দেশগুলোতে প্রেম দাস দিয়ে করে, আবার অনেকে লেফট টু রাইট করে। সরল অঙ্ক করার কিন্তু অনেক নিয়ম আছে। তো দেখো এই অঙ্কটা কিন্তু তোমরা অনেকে ভুল করো। 31 বিয়োগ 3 গুণ 2 যোগ 25। ওকে, আমরা তাহলে প্রথমে কি করব? ব্র্যাকেটের কাজ করব। ব্র্যাকেটের কাজ করি। 31 বিয়োগ 6 যোগ 25।
আর এইখানে এইখানে অনেকে অনেকে এই জায়গায় গিয়ে ভুল করে ফেলে। অনেকে করে কিরকম করে জানো, অনেকে করে 31 বিয়োগ 6 আর 25 যোগ করে 31 করে, অনেকের উত্তর আসে কত, 0। এইভাবে করলে কিন্তু অঙ্ক হবে না। তো খেয়াল করে একটু সহজ পদ্ধতি একটু দেখি আমরা। আমরা যদি এটা লেফট টু রাইট করি, কি করি বাবা, লেফট টু রাইট, লেফট টু রাইট সেটাও হবে। আবার যদি আমরা বদমাশের নিয়মে করি তাও হবে, শুধু একটা লাইন এক্সট্রা লিখবা, তাহলেই এই অঙ্ক বুঝতে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, এই যোগটা আমরা আগে দিব আর এই বিয়োগটা পরে দিব। তার মানে 31 যোগ 25 বিয়োগ 6, 6 বিয়োগ করতে হবে, এটা পরে দিলাম। তাহলে এটা 56 বিয়োগ 6 সমান কত হইল, 50। এভাবেও করতে পারো, মিলবে, এভাবেও করতে পারো, সমস্যা নাই। অথবা কেউ যদি মনে করো যে আমি লেফট টু রাইট করব, মানে প্রথমে বিয়োগ করে নিব, 31 থেকে 6 বাদ দিলে কত হইল, 25 যোগ 25 50। ঠিক আছে, বিয়োগ করলে তারপর যোগ করলা, সমস্যা হবে না। এটা যে নিয়মে করলাম এটা হলো লেফট টু রাইট, এই নিয়মের না। ওকে, তাহলে এটার উত্তর কত হইল, 50। তারপরে আমরা দেখি একটি কাজ 300 জন লোক 20 দিনে করতে পারে, 20 দিনে করতে পারে। কাজটি 40 দিনে সম্পন্ন করতে কতজন লোক লাগবে? এই ধরনের অঙ্ক তোমাদের আগের ভার্সনের বই, যেটা 2012 সালে বাতিল হয়েছে, সেই বইতে এই ধরনের অঙ্ক ছিল জন এবং দিনের। তোমাদের বর্তমান বইতে এরকম অঙ্ক নাই, কিন্তু শিখতে হবে। এরকম অঙ্ক 12 সালে বাতিল হয়ে গেলেও 19 সাল পর্যন্ত যে সমাপনী পরীক্ষা হয়েছিল সেগুলোতে কিন্তু বারবার এই টাইপ অঙ্ক এসেছে। একটি কাজ 300 জন লোক 20 দিনে করতে পারে, কাজটি 40 দিনে সম্পন্ন করতে কতজন লাগবে? জন বের করতে হবে। আমরা একটু বড় করে সমাধান করি, যেহেতু এটা তোমরা করো নাই, ওই কিক নেমেই করবো। ঠিক আছে, ওকে। তাইলে কাজটি 40 দিনে সম্পন্ন করতে কতজন লাগবে, তাই না? জন বের করতে বলেছে, যেটা বের করতে বলবে সেই এককটা রাখতে হবে ডানে। এখানে দুইটা একক আছে, একটা একক হলো জন, একটা কি দিন। ওকে, তাহলে আমাদের জন বের করতে হবে, জনটাকে রাখবো ডানে। উপরের লাইন থেকে সাজাবো, এইখানে লিখবো 20 দিনে কাজটি করতে পারে, কাজটি করতে পারে 20 দিনে কাজটি করতে পারে কতজন? 300 জন। 20 দিনে কাজটি করতে পারে কতজন? 300 জন। তাহলে দেখো এখানে অনেক, এই লাইনটা অনেকে ভুল করবে, একদিনে কাজটি করতে পারে। আচ্ছা, আমাদের ঐকিক নিয়মে আমরা এখানে এক থাকলে কি করি, অঙ্কটা ভাগ করি, কিন্তু এখানে একটু কমন সেন্স দিয়ে কাজ করো। জন এবং দিনের অঙ্কে একটু কমন সেন্স লাগবে। সেটা হইল দিন কমলে জন বাড়বে, একটা যদি কমে আরেকটা বাড়বে, একটা আরেকটার বিপরীত, আরেকটা বাড়লে আরেকটা কমবে। ঠিক আছে, মানে বিপরীত, যেটা বাড়বে অন্যটা কমবে। যদি দিন বাড়ে জন কমবে, দিন কমলে জন বাড়বে, বিপরীত। ওকে ওকে, তাহলে এখানে দিন কমেছে, তাহলে এখানে জন বাড়বে, তার মানে এখানে কি হবে, 300 গুণ 20 জন। অথবা আমরা যদি বাস্তব জীবন দিয়েও একটু চিন্তা ভাবনা করি, যে কাজটা 20 দিনে করতে 300 জন লাগবে, একদিনে করতে কি কম লাগবে না বেশি লাগবে? মনে করো তোমাদের বিল্ডিং বিল্ডিং দিচ্ছ, বাড়ি দিচ্ছ, 20 দিনে 300 জন মিস্ত্রি মিলে কাজটা করলো, তাহলে একদিনে যদি করতে মানে একদিনে যদি শেষ করতে চায় কাজটি, তাহলে কি মানুষ কম নিলেই হবে না বেশি লাগবে? যে কাজটা 20 দিনে করতে 300 জন লাগে, একদিনে করতে তো বেশি লাগবেই। তার জন্য হলো গুণ। তাহলে অতএব এখানে কতজন বলেছে, 40 দিনে, 40 দিনে কাজটি করতে পারে। তাহলে আমি একটু আগেই বললাম যে জন এবং দিন একটা আরেকটার বিপরীত, একটা কমলে আরেকটা বাড়ে। তো এখানে দেখো আগের লাইনে কতজন ছিল, একজন, সরি একদিন ছিল, পরের লাইনে কত হলো, 40 দিন। দিন এখন বেড়ে গেল, একদিন থেকে 40 দিন, দিন বেড়ে গেল, তাহলে জন কি হবে, কমে যাবে। কমে যাবে মানে কি, ভাগ। কমে যাবে মানে কি, ভাগ।
ওকে, তার মানে এই 40টা নিচে যাবে। তাহলে এই যে 20 আর 40 কাটলে কত, 2, এই 2 আর হলো 300 কাটলে 150 জন, কত হবে 150 জন। এটা হলো আমাদের নিয়ম, আর এটা মুখে মুখেও আমাদের করা যাবে, মুখে মুখেও করা যাবে। কিভাবে করব আমরা? 300 জন লোক 20 দিনে করতে পারে কাজটি। 300 জন লোক কয় দিনে করতে পারে? 20 দিনে করতে পারে। তাহলে 40 দিনে সম্পন্ন করতে কতজন লাগবে? এখানে জন দেখো, সরি দিন দেখো, 20 দিন ছিল 40 দিন হলো, মানে ডাবল হয়ে গেছে, দিন ডাবল হয়ে গেছে, দিন ডাবল হয়ে গেছে। তাহলে জন অর্ধেক হয়ে যাবে। একটার আরেকটার কি বিপরীত? একটা আরেকটার কি বিপরীত? এখানে দিন ডাবল হয়ে গেছে, জন অর্ধেক হয়ে যাবে। তাহলে 300 অর্ধেক কত? 150 জন। অথবা কেউ যদি না বুঝো এভাবে করবা তাহলেও হবে। শুধু একটু বুঝে করো যে জন এবং দিনের অঙ্ক একটা আরেকটার বিপরীত, একটা কমলে আরেকটা বাড়ে। তাহলে এখানে কত হইলো? 150 জন। ওকে, মুনা অপেক্ষা রিনার 50 টাকা বেশি আছে। তাহলে এই মুনা এবং রিনার মধ্যে রিনার বেশি আছে, রিনার 50 টাকা বেশি আছে, তাহলে রিনার বেশি আছে। আবার রিনা অপেক্ষা রানার 20 টাকা কম আছে, তাহলে এই রিনার রানার মধ্যেও রিনারই বেশি আছে। কার বেশি আছে? ওই মুনা রিনার মধ্যে রিনার বেশি আছে, আবার রিনা ও রানার মধ্যে রিনার বেশি আছে। তাহলে কার কাছে সবচেয়ে বেশি টাকা আছে? রিনার কাছে। সিম্পল কথা। তিনজনের মধ্যে কার কাছে বেশি আছে? রিনার কাছে। কার কাছে? রিনার কাছে। মুনার থেকে রিনার 50 টাকা বেশি আছে, তাহলে রিনার বেশি, বুঝলাম। আবার রিনা অপেক্ষা রানার 20 টাকা কম আছে, তাহলে রানার কম, রিনার বেশি। তাহলে এই তিনজনের মধ্যে কার বেশি? রিনার বেশি। পিতা ও কন্যার বয়সের সমষ্টি 60 বছর। পিতার বয়স কন্যার বয়সের 3 গুণ হলে কন্যার বয়স বের করতে কোন কোন প্রক্রিয়া ব্যবহার করতে হবে? এই অঙ্কটা মনে হয় সব থেকে তোমরা বেশি করেছো, মানে এতবার করেছো, মানে কি বলবো, বিরক্ত হয়ে গেছো তোমরা। তো পিতা ও কন্যার বয়সের অঙ্ক হয়তো তোমাদের মনে আছে যে কন্যার বয়স সমান কন্যার বয়সের 1 গুণ, পিতার বয়স সমান কন্যার বয়সের 3 গুণ। তাহলে পিতা ও কন্যার বয়সের সমষ্টি 4 গুণ, উপরে 1 গুণ আর 3 গুণ, 4 গুণ। তাহলে প্রথমে যোগ করা লাগে, যোগ করার পরে যে 4 গুণ পাইলাম, বয়সের সমষ্টি কত? 60। ওই 4 দিয়ে 60কে ভাগ করলে কন্যার বয়স বের হয়। তার মানে এই অঙ্কটা যদি তোমরা সমাধান করো তাহলে দেখবে যে প্রথমে যোগ করা লাগে, তারপরে ভাগ করে কন্যার বয়স বের করা লাগে। তাহলে কি কি প্রক্রিয়া ব্যবহার করা হয়? প্রথমে যোগ, প্রথমে কি? যোগ ও ভাগ, যোগ ও ভাগ, এই দুইটা প্রক্রিয়া ব্যবহার করে কন্যার বয়স বের করা হয়। যোগ, প্রথমে যোগ করা লাগে, তারপরে কি? ভাগ করা লাগে। তিনটি আম গাছের প্রত্যেকটি থেকে 8টি করে আম পেড়ে, প্রত্যেকটি থেকে, ভালো করে খেয়াল করি, 3টি আম গাছ প্রত্যেকটি থেকে, ওকে, 8টি করে আম পেড়ে 4 বন্ধু সমানভাবে ভাগ করে নিলেন। তাহলে 4 বন্ধু যে ভাগ করে নিবে সেটা তো আমরা জানি যে ভাগ 4, এটা তো শেষে লিখবো। কিন্তু আমের সংখ্যা কি করে বের করব? আমের সংখ্যা কি করে বের করব? আমের সংখ্যা বের করব, একটি গাছে কয়টি আম আছে? একটি গাছে 8টি আম আছে, 8টি, এটা আগে লিখলাম। গাছ কয়টি? 3টি। এটা দেখবে আমরা অন্য ভিডিওতে বিস্তারিত বুঝিয়েছি। আবারও বলছি, আমরা যখন গুণ করব, দেখো লিখে গুণ করব, একটি গাছে আম আছে, লিখলাম। একটি গাছে আম আছে কয়টি? 8টি। তাইলে অতএব কয়টি গাছে? 3টি গাছে আম আছে। গুণ করার সময় আমরা উপরে ডান পাশে যে সংখ্যাটা সেটা আগে লিখি, তারপর অন্যটা লিখি, এত। তাহলে এখন তোমরা অনেকে বলবে স্যার 3 গুণ 8 হলো না কেন? প্রথমে একটির সংখ্যা লিখতে হয়। প্রথমে কি লিখতে হয়? একটির সংখ্যা, তার জন্য 8 প্রথমে, তারপরে গাছের সংখ্যা লিখলাম। ওকে, এটা আরো বিস্তারিত আমাদের লেখা আছে, দেখবা, আরো ভিডিও আছে, সেখানে দেখবা।
এখানে 4 অধ্যায় থেকে ক ভাগ সরি ক ভাগ 5 গুণ 4 সমান 28 এখানে ক এর মান নির্ণয় করতে বলেছে। তো এখানে খেয়াল করি ক ভাগ 5 গুণ 4 সমান 28। আমরা প্রথমে এই যে বাইরে যে ভাগ গুণটা আছে এটাকে সেটেল করব, এটাকে ওপারে পার করে দিব। তাহলে ওপারে পার করলে কি হবে, এটা ওপারে পার করলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে 28 ভাগ 4। ওকে, এখানে একটা বা দিব, অর দিব বা অ্যারো দিতে হয়। ওকে, তাহলে ক ভাগ 5 সমান 7। তাইলে এইখানে কি বাবা, ক সমান কত, এখানে যেহেতু ভাগ আছে ওপারে দিলে কি হবে, গুণ হবে, বা ক সমান 35। ভাগের ভাজক যদি থাকে, বা এখানে দেখো আমরা ভাজককে ওপারে পার করছি, তাইলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। কিন্তু যদি এইখানে থাকতো তাহলে কিন্তু আবার ভাগই হইতো। এগুলোর নিয়ম আমরা পরে আবার করাবো, বা আমাদের পেজে দেখবা যে অনেক ভিডিও আছে, সেগুলোতে পাবা। ঠিক আছে, আমরা ফাঁকা ঘরের অঙ্ক বা কয়ের অঙ্ক যখন করাই, একটু আমি তোমাদেরকে বলি, কয়ের অঙ্ক যখন করাই, দেখো ক যোগ 5, এটা মুছে দিই। কয়ের কিছু অঙ্ক আমি একটু বলে দিই। ওকে, দেখো ক যোগ 5 সমান 9, 5 যোগ ক সমান 13। ঠিক আছে, তারপরে মনে করো ক গুণ 5 সমান 35, 5 গুণ ক সমান 65। ওকে, ক ভাগ 5 সমান 9, তারপরে দিলাম 15 ভাগ ক সমান 5, তারপরে ক বিয়োগ 5 সমান 9, 15 বিয়োগ ক সমান 5। তাহলে যোগ গুণ ভাগ বিয়োগ 8টা কয়ের মান আমরা এখানে দিলাম, কয়ের মান বের করার। তো এর মধ্যে দুইটা ব্যতিক্রম আছে। কি আছে বাবা, দুইটা ব্যতিক্রম আছে। একটা হলো এই যে এটা ভাজ্য বের করতে বললে, আর এই যে বিয়োগের প্রথম ভাগের এবং বিয়োগের প্রথম ঘর, ভাগের এবং বিয়োগের প্রথম ঘর বের করতে বললে আমরা কি করব, একই কাজ না, কি করব, ভাগের এবং বিয়োগের সরি একটু ইয়ে হয়েছে,